নমস্কার, আপনাদের স্বাগত জানাই ক্রিয়েটিভ ২১-এর আজকের এই বিশেষ পর্বে। ইন্সপিরেশনাল টিচার, মোটিভেশনাল টিচার, এই যে পর্বসমূহের যাত্রা, তার নিরন্তর প্রবাহে আজকের এই এপিসোডে আমরা পেয়েছি শান্তিনগর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মাননীয় শ্রী কমল কৃষ্ণ কোঙার মহাশয়কে। ইন্সপিরেশনাল টিচার, মোটিভেশনাল টিচার, শিক্ষকদের বরাবরই একটা অবদান এবং প্রভাব আমাদের উপর থেকে যায়, কিন্তু কিছু কিছু শিক্ষক বোধ হয় একটু বেশি মাত্রায় ছাত্রছাত্রীদের উপর প্রভাব বিস্তার করেন। আমার জীবনে কোঙার স্যার কিংবা কে স্যার সেরকম শিক্ষক। আমি আমার ছাত্র জীবনের বিভিন্ন পর্যায়ে উত্থান পতনে বিভিন্ন সমস্যায় স্যারের কাছে নির্দ্বিধায় ছুটে যেতাম। এবং একটা বিষয় আজকে বলতে খুব ভালো লাগছে যে আজকে যতটুকুই আমি লেখালেখি করি তার একেবারে প্রথম দিককার কারিগর কিন্তু স্যার। আমার মনে পড়ে 2000 সালে শান্তিনগর হাই স্কুলের ম্যাগাজিন কোরক প্রকাশিত হবে। সেই সময় একদিন ক্লাসরুমে এসে স্যার আমাকে ডেকে বললেন যে তোমার লেখাটা খুব ভালো হয়েছে। স্যার এডিট করেছিলেন প্রথম আমার লেখাটা, ভারতবর্ষ নামক কবিতা। তো আজকের এই বিশেষ পর্বে আমি যখন এই সময় দাঁড়িয়ে আমার বেশ কয়েকটি বই প্রকাশ করেছি, তখন আজকের পর্বে স্যারকে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ ফুলকি উপহার দিয়ে এবং আমার শ্রদ্ধাঞ্জলি স্বরূপ এই বইটিকে তুলে দিয়ে আজকের পর্ব শুরু করছি। স্যার, এই বইটির যাত্রা শুরু হয়েছিল আপনার হাত দিয়ে স্যার। খুব ভালো, তোমায় অনেক। আমি তো এত কিছু জানতাম না, তো তোমার যে এই মানে সাংস্কৃতিক জগতে তোমার এই বিচরণ এ আমার অনেকটাই অজানা ছিল। স্যার, আজকে খুব আনন্দ হচ্ছে এবং তুমি আরো এগিয়ে চলো। হ্যাঁ, আমাদের সবাইকে এই ধারায় ফিরিয়ে আনতে হবে। এরকম একটা সংকল্প নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা স্যার, আপনি কেমন আছেন? এখন অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। এমনি ঠিকই আছি। প্রথম যখন অবসর নিই কিছুদিন একটু মুজড়ে পড়েছিলাম, খুব একটা মন খারাপের মধ্যে দিন কাটিয়েছি। তারপর আস্তে আস্তে ভাবলাম যে না, নিজেকে ব্যস্ত রাখতে হবে। তার মধ্যে এই ব্যস্ত রাখার একটা উপায় বার করি বই পড়ার মধ্য দিয়ে। আচ্ছা। তারপর বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হই। আর বিগত 2 বছরে এই অতিমারির যখন প্রকোপটা শুরু হলো, সেই থেকে আমিও বিভিন্ন লেখালেখি, পড়াশোনার মাত্রাটা আমার অনেক বেড়ে গেল। আচ্ছা। এবং এই সময়টা আমি চেষ্টা করি যে কিছু একটা লিখতে, কিছু একটা করতে। হ্যাঁ, কারণ এইভাবে তো মানে বাড়ি থেকে বেরোতে পারছি না, অথচ বাড়ির মধ্যে আবদ্ধ আছি। হ্যাঁ, তো মনে হলো যেন এই যেন যথার্থ সময়। তারপর আমি অবশ্য বেশ কিছুদিন যাবৎ আমি শুরু করি যে বিভিন্ন যে ইংরেজিতে যে ক্লাসিক্যাল রাইটার, যাদের উপন্যাস আমরা অনার্সে এমএতে পড়েছি, কিন্তু তখন তো তত ভালো করে পড়িনি, তো তাদের বইগুলো পড়ে ফেলি। আচ্ছা। এবং এক একটা বই যেন নতুন আবেদন নিয়ে আমার কাছে দেখা দেয়। আপনি আজ থেকে 10 বছর 15 বছর আগে যে একই বইটা যেভাবে পড়েছেন এখন অন্যভাবে। আচ্ছা, আসলে হয়তো এটা বয়স, অভিজ্ঞতা। কারণ যত দিন যায় মানুষের মানে অভিজ্ঞতা, বয়স, উপলব্ধি প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। আচ্ছা। এবং সেটা আমার ক্ষেত্রেও হয়েছে, হয়তো তোমাদের ক্ষেত্রেও হবে। তো এইভাবে এই লকডাউন পিরিয়ডটা, তার সঙ্গে সঙ্গে প্রথম কিছু কিছু ছড়া লিখতাম। আচ্ছা। নাতি নাতনিদের নিয়ে। মানে আপনি অবসর জীবনের শুরুর দিকে, তাই তো? লেখালেখি এবং পড়াশোনাতেই নিজেকে একটা বিষয় আমি দেখেছি যে কয়েক বছর স্কুলে ছিলাম, স্কুলের একাডেমিক এবং নন একাডেমিক সেক্টরে আপনার একটা বড় অবদান ছিল। শুধুমাত্র পড়াশোনা নয়, অফিসিয়াল বিভিন্ন কাজে কিন্তু আপনাকে ছাড়া হতো না আর কি, আমি দেখেছি আর কি। তো এই যে ব্যস্ততা, হঠাৎ করে সেই ব্যস্ততা চলে যাওয়া, সেই ব্যস্ততাটা হঠাৎ করে চলে গেল। তারপর আমি অবশ্য
আস্তে আস্তে নিজেকে হুম মানিয়ে নিয়ে আচ্ছা অন্য বিভিন্নভাবে বিভিন্ন কাজে আমি যখন এই মানে হুম মার্চের 20 তারিখে এখানে আসি, হুম আসার পরে আস্তে আস্তে দেখলাম 1 মাসের মধ্যে হুম এই এলাকা, ব্যারাকপুর এলাকা হুম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। আচ্ছা হ্যাঁ, হুম হুম তো করোনার প্রকোপ এখানে অনেক বেশি। বেশি কিন্তু আমি তার মাঝেও হুম চেষ্টা করেছি ব্যারাকপুরে হুম যারা বিভিন্ন করোনা রোগীদের সেবা করতে, যে সমস্ত হ্যাঁ ছেলেপিলেরা, হ্যাঁ স্যার তাদেরকে সাহায্য করা। আমাদের এখানে কালিয়ানিবাসের একটা রক্তদান শিবির করলো, হুম। সেখানেও গেছি আচ্ছা এবং তাদেরকেও আমি কিছু আর্থিক সাহায্য দিয়েছি। আরও কিছু কিছু এইরকম সোদপুরের একটি মানে ওই মানে ওটা হুম ওই হসপিটাল টাইপের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গড়ে তুলেছিল, তো সেখানেও আমি আর্থিক সাহায্য করেছি। এইভাবে এইভাবে আর কি আমি সমাজের সঙ্গে মানে সংযুক্ত রয়েছে। সমাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছি নিজে। আচ্ছা স্যার আপনার রিটায়ারমেন্ট বোধহয় 14 জানুয়ারি, 2014 মানে 7টা বছর কেটে গেল আর কি। স্যার স্কুলের কথা মনে পড়ে এখন? ভীষণ ভাবে মনে পড়ে। হ্যাঁ। স্কুলের কথা মনে পড়ে শুধু না, হ্যাঁ এমনকি মানে ছাত্রদের কথা যতখানি মনে পড়ে, হুম আমাদের টিচারদের কথাও ঠিক ততখানি মনে পড়ে। আচ্ছা এবং সেই সময়ে আমরা যখন অফ পিরিয়ডে ক্লাসের মধ্যে মানে আমাদের স্টাফ রুমে থাকতাম, তখন বিভিন্ন গল্প, বিভিন্ন কথা, হুম সেই সব ভীষণভাবে আমাকে নাড়া দেয় আজও। আচ্ছা এবং কি মজার কথা, হুম আমি খুব একটা স্বপ্ন দেখি না, আচ্ছা কিন্তু যখনই স্বপ্ন দেখি সেই স্বপ্নগুলো স্কুল সংক্রান্ত। এখনো আচ্ছা হয়তো দেখছি স্টাফ রুমে বসে মানে গল্প করছি, বিভিন্ন জন বিভিন্ন মজার কথা বলছে, হ্যাঁ কেউ কারুকে রাগানোর চেষ্টা করছে, হুম অথবা ক্লাসে পড়াতে গেছি, ছাত্রদের সঙ্গে কথা বলছি। তো এই ধরনের, তো আমি এখনো চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত আচ্ছা স্যার যে নিজেকে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত করার। যেমন এই তোমাকে দেখালাম, এই নবযুগান্তর পত্রিকার সঙ্গে আমি যুক্ত। হ্যাঁ স্যার হ্যাঁ, এদের এই শারদীয়া সংখ্যায় খুব শীঘ্রই আবার বেরোবে নাকি? হ্যাঁ, শারদীয়া সংখ্যা বেরোবে। আচ্ছা এই যে প্রচ্ছদ কাহিনীর প্রথমটা আমিই লিখেছিলাম, আচ্ছা, পয়লা বৈশাখ সংখ্যায়। ও বাঙালি সংস্কৃতি। হ্যাঁ, পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতি। তো এর এই যে উপদেষ্টা মণ্ডলীর ঝুলন কুমার দেব মারা গেছে, আচ্ছা, এবং করোনাতেই মারা গেছে। আচ্ছা, আমাদের এই টেকনো ইন্ডিয়া, এই টেকনো গ্লোবাল হসপিটালে। তো আমি গতকাল রাতে ওকে নিয়ে লিখলাম এবং লেখাটা পাঠিয়েও দিয়েছি। আচ্ছা স্যার। হ্যাঁ, তো এইভাবে এবং আমি যে ওখানে আছি ব্যাঙ্গালোরে, তো আমার ওই মানে নাতনিকে স্কুল নিয়ে যাওয়া, স্কুলের সেখানকার টিচারদের সঙ্গে পরিচয় হওয়া, ওখানকার ছেলেপিলেদের দেখা, এবং ওখানে আমার খুব বন্ধু বান্ধব অনেক গড়ে উঠেছে যারা বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকে। আচ্ছা স্যার। তো ওখানে দেখে ওদের শিক্ষা ব্যবস্থা, ওদের ছেলেদের মানে যে মান, সেটা দেখে আমার বড় কষ্ট হয়। মনে হয় যেন আমরা অনেক পিছিয়ে ছিলাম। তাহলে স্যার একটা প্রশ্ন, ভীষণ ফাস্ট। এখানে একটা প্রশ্ন আপনি যদি করি স্যার, ধরুন আপনি যখন প্রথম শিক্ষক হিসাবে আপনার কাজ শুরু করলেন, প্রথাগত শিক্ষক হিসাবে, এবং যখন ছাড়লেন, শুরুতে তো একটা স্বপ্ন ছিল স্কুলকে নিয়ে শিক্ষক হিসাবে, আর যখন ছাড়লেন সেই স্বপ্নটা কি পূরণ হয়েছিল না কোথাও কোথাও মনে হয়েছিল বাকি? না, স্বপ্ন তো পূরণ কখনো পুরোপুরি হয় না। হ্যাঁ, স্বপ্ন পূরণ মানে আমাদের প্রতিনিয়ত অভিজ্ঞতা আমাদেরকে শেখায় যে আমরা পারফেকশনে পৌঁছাতে গেলে আমাদেরকে আরো কত পারফেক্ট হতে হয়। আমার চিরকালই, আমি যখন শিক্ষকতা করতে আসি, আমার এটা প্রথম থেকেই আমি এই ধ্যান ধারণা আমাদের মধ্যে ছিল যে বিবেকানন্দের একটা কথা আমাকে ভীষণ নাড়া দেয়। উনি বলেছিলেন, এডুকেশন ইজ দ্য পারফেকশন already in man. Yes, sir. Education is the manifestation of the perfection already in man. এই যে পারফেকশন অলরেডি ইন ম্যান, এটাতে আমি ভীষণভাবে বিশ্বাস করি। আমি কাউকে বোকা এটা মানতে পারি না। আচ্ছা স্যার। আমি ভাবি, কারণ আমি যখন আজকে ব্যাঙ্গালোরে দেখি যে বাচ্চা ছেলেরা, অসংখ্য ছেলে, সবাই ইংরেজিতে কথা বলছে, খেলছে,
জিজ্ঞাসা করে দেখেছি বিভিন্ন জন বিভিন্ন প্রদেশের, কেউ উড়িষ্যা, কেউ নেপাল, কেউ আচ্ছা। বাঙালি, কিন্তু এই একটা পরিবেশ, মানে তারা উন্নত জীবনযাত্রার জন্য উন্নত ওখানে চলে জীবনযাপন, গিয়েছে। যে হ্যাঁ ওই এই যে একটা পরিবেশ, সেই হুম। পরিবেশে সবাই ইংরেজিতে কথা কথা বলছে। বলছে। আমাদের এখানে আমাদের এই যে ইংরেজি শিক্ষা, আমরা একটা সময় বলতাম হ্যাঁ। যে বিগত কোনো গভর্নমেন্ট আমাদের প্রাইমারি থেকে যে ইংরেজি শিক্ষাকে তারা তুলে দিয়েছিল, তাতে আমাদের সমাজের বিরাট ক্ষতি হয়েছে। এটা আমি এখনো মানতে পারি না। আচ্ছা স্যার। কারণ একটা জিনিস আমি বুঝি যে আমি নিজের মেয়েদের ক্ষেত্রেও দেখেছি হুম যে পরিবেশ হুম এবং এই গ্রামার শিখিয়ে হুম কোনো দিন কেউ ইংরেজিতে কথা বলতে পারবে না। আচ্ছা। আমাদের এখানকার যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় ইংরেজিতে কথা বলা, ভালো ইংরেজি লেখা, এগুলো অনেকটা মানে খুবই কষ্টসাধ্য। মানে স্যারের কাছে জানতে পারছি যে আমরা পরিবেশটা কি পাচ্ছি, যেখানে বড় হচ্ছি, আশেপাশের মানুষগুলো হ্যাঁ। কিভাবে কথা বলছেন, এটা একটা বড় গুরুত্বপূর্ণ, হ্যাঁ, তাই না স্যার? ভীষণ ভীষণ হ্যাঁ, স্যার, ভীষণ। হ্যাঁ এবং তোমাকে আমি একটা ইনসিডেন্টের কথা বলি। হ্যাঁ স্যার। আমার ছোট মেয়ে কোনোদিন ইংরেজি পড়তে চাইতো না। আচ্ছা। ও এত ঘাবড়ে যেত, মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি পরীক্ষা দিতে গিয়ে প্রায় ফেন্ট হয়ে গিয়েছিল। আচ্ছা। ওখানে যিনি গার্ড দিচ্ছিলেন তারা সবাই হুম হুম মুখে জল টল দিয়ে আবার জ্ঞান ট্যান ফিরে এসে আবার লেখে, এতটাই ভয় ছিল। হুম এখন যে কোনোভাবেই হোক তার পড়াশোনার শেষে সে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বাইরের প্রদেশে ঘুরতে থাকে, আচ্ছা। এবং এর প্রভাব কি সাংঘাতিকভাবে, মানে তার বন্ধু বান্ধব সবই বাইরে, আচ্ছা। মানে তামিলনাড়ু, হুম হায়দ্রাবাদ, হুম 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 হ্যাঁ, কর্ণাটক, বিভিন্ন আচ্ছা। বিহার, বিভিন্ন প্রদেশের। এবং এখন সে তার ইংরেজিতে কথা বলা, হুম তার লেখা সবকিছু দেখলে তোমার মনে হবে যে আমরা যেমন বাংলায় কথা বলি, ও ইংরেজিটা ওর কাছে ঠিক তেমনই হয়ে গেছে। হ্যাজ বিকাম অ্যান মাদার ল্যাঙ্গুয়েজ। মানে মাদার টাং এর মতোই যেন হয়ে গেছে। একদম স্যার। স্যার এখানে একটু অন্য জায়গায় আসি আমরা। আপনি স্কুলে কত সালে যোগদান করেছিলেন আমাদের শান্তিনগরে? আমি স্কুলে যোগদান করেছিলাম তোমার 1982। 1982 থেকে 2014, মানে 32টা বছর। হ্যাঁ, হলো। 32টা বছর এই যে স্কুলে 32 বছরে স্যার, মানে আপনার যারা সহকর্মী ছিলেন তাদের মধ্যে অনেকের সঙ্গে, সবার সঙ্গে সম্পর্ক তৈরি হয়, কিন্তু খুব কিছু মানুষ ঘনিষ্ঠ হয়ে ওঠে। তো এর হ্যাঁ, মধ্যে কোন এখন- স্যারের কথা খুব মনে পড়ে যারা খুব হ্যাঁ, ঘনিষ্ঠ না, ছিলেন? আমাদের যেসব স্যারেরা আগে হুম মানে আমার আগে যারা এসেছিলেন, হ্যাঁ। এবং আমি এই স্কুলে আসার পর হুম আম, মানে এই স্কুলে জয়েন করার পরে হুম। মনে মনে একটা ভাবনা ছিল যে আমার বাড়িটা তো অনেক দূরে, আচ্ছা স্যার। হয়তো এখান থেকে চলে সে, যাবো। কত দূর স্যার? বর্ধমানের একটি প্রত্যন্ত গ্রাম। আচ্ছা স্যার, মানে চলে যাওয়ার পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা ছিল আচ্ছা একটা আচ্ছা সময়, হ্যাঁ। কিন্তু এই স্কুলে আসার পর হুম এদের ভালোবাসা, এদের আন্তরিকতা হুম হুম এবং এই সব কিছু আমাকে এখান থেকে চলে যাওয়ার বাসনাটাই চলে যায়। আচ্ছা। তখন আমি ভাবি যে না, এখান থেকে যাব না। পুরনো যে সমস্ত টিচার তারা এত আপন করে নিয়েছিল, হুম হুম সেই কৃষ্ণবাবু, কেষ্টবাবু বলতেন, কেষ্ট স্যার, হ্যাঁ নাম কেষ্ট শুনেছি স্যার, হ্যাঁ। হ্যাঁ, তো প্রত্যেকটা টিচার, পান্নাবাবু, হুম। অজয়বাবু, শিশির বাবু, হুম। হ্যাঁ, কল্যাণ বাবু, আচ্ছা। অঞ্জন বাবু, এবং ফিজিক্সের অঞ্জন স্যার। ফিজিক্সের অঞ্জন স্যার হ্যাঁ। মারা গেছেন। আচ্ছা স্যার। হ্যাঁ, তো অঞ্জন স্যারের সঙ্গে আমার পরবর্তীকালে খুবই ঘনিষ্ঠতা হয়েছিল। মানে একটা ব্যক্তিগত যাওয়া আসা সম্পর্ক গড়ে উঠেছিল। পরবর্তীকালেও যারা আমাদের স্কুলে এলে, হুম এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না, কারণ আমার সঙ্গে স্কুলের এই মুহূর্তে হুম যোগাযোগটা অনেকটা বিচ্ছিন্ন, এবং এটা অতিমারির প্রকোপের জন্য আরো বেশি হয়েছে। হুম হুম তো আমি যখন রিটায়ার করি তখনও হুম আমার খুব গর্ব হতো হুম যে এই স্কুলে যারা শিক্ষক হুম তারা ভীষণ দক্ষ সমস্ত সাবজেক্টেই। আমার ইংরেজির জন্য তো আমি ভীষণ গর্ব। ইংরেজিতে যেসব শিক্ষকেরা ছিলেন, হুম কল্যাণ স্যার, অঞ্জন স্যার, ম্যাডাম, ম্যাডাম, রতুদি ম্যাডাম, আমরা পেয়েছি, হ্যাঁ আপনাকে পেয়েছি। এরা ভীষণ শুধু দক্ষ না, এবং আমাদের পারস্পরিক সম্পর্কটা, আমি কিছু না পারলে ওদেরকে জিজ্ঞাসা করতাম, ওরা কিছু না পারলে আমাকে জিজ্ঞাসা করতো,
এই যে পারস্পরিক সম্পর্ক, এটা ভীষণ মধুর এবং ছিল। স্যার একটা জিনিস খুব দেখেছি, আপনি বা ওই যে স্যারদের নাম বললেন, যে রঞ্জন স্যার, কাজল স্যার তো বাংলা কাজল সেক্টরে, স্যার। ইংরেজিতে যারা তাদের কথা হ্যাঁ, বলেন, হ্যাঁ। এটা কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীদের ব্যক্তিগত যোগাযোগ রাখতেন হ্যাঁ, এবং হ্যাঁ, খবর রাখতেন আর কি। হ্যাঁ, খবর রাখতেন। আপনারা এবং আমি বাংলা স্যার, হুম। মানে ভীষণ সমস্ত স্যারেদের জন্যই ভীষণ গর্ব হয়। হুম এবং এদের প্রত্যেকের কাছে আমি যে সম্মান পেয়েছি, হুম এখন আমি দেখো, আমি হয়তো কোনো যোগাযোগ থাকে না, হুম হুম কিন্তু আমার যেন মনে হয় যে শান্তিনগর স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার কাছে হুম আমি যে সম্মান পেয়েছি, তারা আমাকে যেভাবে হুম আমাকে সম্মান দেখিয়েছেন, সেটা যেন আমি রক্ষা করতে পারি, একদম। এবং মানে সেটাকে আমি ভুলতে চাই না। হ্যাঁ, হুম হুম তো এবং শান্তিনগর স্কুল নিয়ে আমার গর্ব হুম এখনো হয়, তখনও ছিল। তবুও যেন আজকে যত দিন যায়, হুম অভিজ্ঞতা যেন আমাকে বলে হুম যে আমাদের এখানে শিক্ষা ব্যবস্থাকে আরো ঢেলে সাজাতে হবে, সাজাতে হবে স্যার। আরো অনেক আমাদের পরিশ্রম অধ্যাবসায় দরকার। হ্যাঁ, হুম কারণ এই মুহূর্তে আমার যেন ওই ব্যাঙ্গালোরে কর্ণাটকের ওদের দেখে মনে হয় যে ওরা যেন ভীষণ ফাস্ট এগিয়ে চলেছে, অনেক বেশি ফোকাসড, অনেক বেশি ফোকাসড। এমনকি আমি ওখানে ওই আমাদের অ্যাপার্টমেন্টটি, বিহারের 2-4টে ছেলে মেয়েকে দেখে ভাবি যে এরা কি বিহারে, ওদের জিজ্ঞাসা করে দেখি, ওরা পাটনাতেই সব পড়েছে, কেউ পাটনা থেকে অনেক দূরে ওই যে লালু প্রসাদের কি ভাষা যেন, সেখান থেকে পাস করে এসেছে। ভোজপুরি। হ্যাঁ। কিন্তু তা ওরা এত পড়াশোনাতে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে এত ফাস্ট, পড়াশোনাতে এত এগিয়ে আছে, তখন মনে হয় যে এই মুহূর্তে ভারতবর্ষের অন্যান্য প্রদেশগুলো, যারা একটা সময় আমাদের থেকে অনেক পিছিয়ে ছিল, মানে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এটা যেদিন ছিল সেদিন ওরা সত্যিই পিছিয়ে ছিল, কিন্তু আজকে ওরা সত্যি অনেক এগিয়ে গেছে। তুমি আমার ওখানে অ্যাপার্টমেন্টের পাশেই একটা স্কুল আছে, আমাদের শান্তিনগরের মতো স্কুল, ওখানে খুব ভালো, মানে পয়সাওয়ালা লোকেদের ছেলে মেয়েরা পড়ে না, কিন্তু ওই স্কুলে যারা পড়ে, সেরকম একটা ছেলে একদিন একটা মন্দিরের সামনে সে ফুল বিক্রি করছে। আমি ফুল আনতে গিয়েছিলাম, সে সময় হঠাৎ কে একটা তাকে গাড়ি পুজো দেওয়ার জন্য এসছে, তা ও তাকে জিজ্ঞাসা করছে আমি আপনার সঙ্গে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবো। তা আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি কটা ল্যাঙ্গুয়েজ জানো? ও বলছে 7টা। আচ্ছা, ক্লাস 7-এ পড়ে ছেলেটা। আমি বললাম কি কি ল্যাঙ্গুয়েজ জানো? বলছে ইংরেজি, তামিল, তেলেগু, মালায়ালাম, হ্যাঁ, তো আরো হিন্দি, আর একটা কি বললো। স্যার এখানটা একটা অন্য একটা প্রশ্ন করি আপনাকে। ধরুন এখন আমি দেখতে পাচ্ছি, মানে যদিও একটা অন্যরকম প্রশ্ন বা বিতর্কের জায়গায় যেতে পারে, যে অনেকে বলছে আমরা বাঙালি, বাংলা সংস্কৃতি রক্ষা করব, আমরা আমাদের মতো করে থাকবো, আমরা নিজেকে বিস্তার করবো না, বা আমরা কাউকে অ্যালাউ করবো না আমাদের মধ্যে আসতে। এই যে দৃষ্টিভঙ্গি, মানে একটা সময় তো রবি ঠাকুর বলেছেন যে দিবে নেবে, হ্যাঁ, মিলাইবে মিলিবে, সেটাই তো। হ্যাঁ, কিন্তু সেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও এই দৃষ্টিভঙ্গি আমাদের পিছিয়ে দেবে না তো আগামী দিনে? না, দেখো, পিছিয়ে দেবে, অনেক পিছিয়ে দেবে। আমি যাদের কথা বলছি তারাও এরকম গোড়া, তাদের সাহিত্য উন্নত, এবং সেখানেও তারা কর্ণাটকের ওখানে এই বাইরের ছেলেরা যাচ্ছে। আমার এই নাতনি, ও ক্লাস 2-এ পড়ে, কিন্তু ওকে কন্নড় ভাষা শিখতে হয়। ওরা এতটাই গোড়া যে ওদের ওখানে লেখাপড়া শিখলে থাকলে তাকে কন্নড় শিখতেই হবে। আচ্ছা, যারা বাইরে থেকে এলো, হ্যাঁ, বাইরে থেকে যেই আসুক, কন্নড় ওখানে কম্পালসারি। আচ্ছা, আমরা এখানে ততখানি কঠোর হতে পারিনি। আমাদের মন অনেক খোলামেলা। আমরা রবীন্দ্রনাথের দেশের, মানে রবীন্দ্রনাথের জন্মস্থানের লোক। আমরা এখনো আমাদের অন্তর থেকে ওটা বিশ্বাস করি, দিবে আর নিবে, মিলাবে। হ্যাঁ, কিন্তু ওরা এইসব ঠিক আছে, কিন্তু ঠিক থাকলেও আর্থিকভাবে যেহেতু ওরা অনেক অ্যাডভান্স হয়ে গেছে, ফলে তুমি তো বুঝতেই পারো যে এই ডিজিটালের যুগে, বিশ্বায়নের যুগে ওরা অনেকটা এগিয়ে চলে গেছে, অনেকটা এগিয়ে গেছে। জীবনের ভোগবাদ যে দৃষ্টিভঙ্গি, সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটা অ্যাবেল বা সমর্থ ওরা। আরেকটা জায়গায় আসি আমি, স্যার, ওই ধরুন শিক্ষকদের কথা বললাম, এবার এই দীর্ঘ 32 বছরে ছাত্রছাত্রীদেরকে পেয়েছিলেন, তাদের মধ্যে বিশেষভাবে
কারোর কথা মনে পড়ে এখনো, বা কোনো একটা হ্যাঁ। নির্দিষ্ট ব্যাচ? হ্যাঁ, ভীষণ ভীষণ তোমার কথাও মনে পড়ে। আচ্ছা স্যার, এটা আমার সৌভাগ্য। হ্যাঁ, হ্যাঁ, এখনো অনেক ছাত্রছাত্রী আমাকে ফোন করে, হ্যাঁ, এবং আমাকে যখন ফোন করে আমার ভীষণ আনন্দ হয়। হুম, এখানে এই কালিয়ানিবাসে একটি ছেলে আছে, ও মাঝে মাঝেই ফোন করে, ধ্রুব বলে। আচ্ছা, অনেক বয়স্ক ছাত্র, মানে তোমার দেখে মনে হবে বৃদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এই একটি কলেজের প্রিন্সিপাল, সে আমাকে মাঝে মাঝেই ফোন করে, এবং ফোনে এমন ভাবে কথা বলে, হুম, মনে হয় যেন ও আমার কাছে সেই শিশু, সেই আচ্ছা, শান্তিনগর স্কুলের। হুম, হুম, তো হুম, আমার কাছে সত্যিই শিশু। চন্দন আচ্ছা, যেমন মাঝে মাঝে তো ফোন করে। হুম, তো ও তো আমেরিকায় থাকে। হুম, তো এরকম অসংখ্য ছাত্র তোমার, তারা ফোন করে, হুম, আমার সাথে যোগাযোগ রাখে। আচ্ছা, হ্যাঁ, এবং আমার ভীষণ গর্ব হয়। আজও আমি হুম, বাইরে থাকলেও যদি কোনো ছাত্র আমার কাছে কোনো আবদার করে, আমি সঙ্গে সঙ্গে সেটা মেটানোর চেষ্টা একদম। মানে আমিও স্যারের কাছে অনেকদিন ধরে আসবো ভাবছি, এবং স্যারকে বলছি, স্যার কিন্তু না করেননি। হ্যাঁ, আমাকে ডেকে নিয়েছেন, এবং আমি জানি ব্যক্তিগতভাবে আমার পড়াশোনার সময়ে স্যারের অবদান কতটা, শুধুমাত্র স্কুলের না, ক্ষেত্রে না, নয়, না। এবং স্কুলের বাইরেও স্যারের কাছে যখন গিয়েছি, স্যার কিন্তু আমাকে নিজের ছেলের মতো ডেকে নিয়ে করেছেন। এবং আমার জীবনে একটা পর্যায়ে আমি যখন সংগ্রাম করছিলাম, স্যার তখন কিন্তু বারবার আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে, যে তুমি পারবে, তুমি পারবে। স্যার, এখন কোনো সহকর্মীদের সঙ্গে ফোনালাপ হয়, ফোনে কথাবার্তা হয়? হ্যাঁ, হয়, হয়। যেমন কোন কোন স্যারের সাথে যোগাযোগ হয়? এখন তো ওই ধরো শিশির বাবুর সঙ্গে তো মাঝে মাঝেই ফোনে কথা হয়। আচ্ছা, ইমতিয়াজ স্যারের সঙ্গেও আমি বাড়ি আসার পর এখানে বেশ কয়েকদিন কথা হয়েছে। হ্যাঁ, 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 হুম, তো এইভাবে মানে বিচ্ছিন্ন ভাবে আর কি। সুভাষ স্যার, সুভাষ স্যার, হ্যাঁ, উনি ফোন করেন, আমি কোনোদিন করিনি, আচ্ছা। কিন্তু উনি মাঝে মাঝেই। সুভাষ স্যার কি সুভাষ রায় না সুভাষ সাহা? সুভাষ সাহা, সাহা স্যার আমাদের এখনো তো এখানে আসেন স্যার। হ্যাঁ, হ্যাঁ, অজয় স্যার। স্যার অজয় স্যারের বাড়িটা কোথায় স্যার? অজয় স্যারের বাড়ি খড়দা। খড়দার কাছেই, তাহলে হ্যাঁ পৌঁছে যেতে পারবো আমরা, স্যারের বাড়িতে পৌঁছে না, যাবো। তুমি যাবে, খুব হ্যাঁ, ভালো। যে উনি হ্যাঁ, অঞ্জন স্যার মারা গেছেন, হ্যাঁ। তো অজয় স্যার এখনো খুব এনার্জেটিক, সে আগের মতো। খড়দাতে বোধহয় কল্যাণ স্যারের বাড়ি ছিল না স্যার? কল্যাণ স্যার, রাইট। হ্যাঁ, উনি তো কল্যাণ আছেন রায়। স্যার? হ্যাঁ, আছেন, কল্যাণ স্যার আছেন? আছেন। আচ্ছা, বাহ, তাহলে তো তোমরা স্যারকে ওখানেও হবে, হ্যাঁ। পৌঁছে যাবে। একদম স্যার। হ্যাঁ, হ্যাঁ, তো বিক্ষিপ্তভাবে, মানে বিচ্ছিন্নভাবে বিভিন্ন ম্যাডামের সঙ্গেও মাঝে মাঝে যোগাযোগ আমরা হয়েছে। ম্যাডামের সাথে। হ্যাঁ, স্যার আপনার জীবন, কল্যাণ স্যারের সঙ্গে হয়েছে। আচ্ছা স্যার, আপনার জীবনে যারা প্রধান শিক্ষক হিসেবে ছিলেন স্কুলে, তাদের মধ্যে কার প্রভাব, দেখো, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে তিনি কোন জায়গায় ছিলেন তাদের মধ্যে? আমি মানে যে প্রধান শিক্ষকের, আমি যখন এই স্কুলে জয়েন করি, হুম, এনসি সিনহা, নির্মল স্যার। নির্মল স্যার, হ্যাঁ, তো ওনাকে, ওনার মানে ওনার বাড়ি আমি কয়েকবার গেছি। হুম, মারা যাওয়ার পরেও শ্রাদ্ধে গেছি। হুম, হুম, ওনার যে জ্ঞান, যে হাইট, ওই ধরনের মানুষ আমি আর দেখিনি। আচ্ছা স্যার, এবং ওনার সামনে দাঁড়াতে মনে হতো যেন নিজেকে ভীষণ ছোট মনে হতো। আচ্ছা, এত উনি ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য এত পড়েছেন, এত জানেন, হুম, যে এনসি সিনহার মতো আর যেন কাউকে খুঁজে পাই না। আচ্ছা, পরবর্তীকালে যারা হেডমাস্টার হয়েছেন তারা শান্তিনগরের, মানে তুমি তো জানো যে হ্যাঁ। পান্নাবাবু, তারপর প্রফুল্ল স্যার কিছুদিন প্রফুল্ল ছিলেন। স্যার, হ্যাঁ, হ্যাঁ, তারপরে তো শিশির স্যার ছিলেন শিশির কিছুদিন। স্যার ছিলেন, হ্যাঁ, তারপরে কিছুদিন ছিলেন আমাদের কুন্ডু স্যার, সুকুমার স্যার। সুকুমার হ্যাঁ, কুন্ডু স্যার ছিলেন। হুম। আহ, শেষের তো দিকে কি কনক স্যার এলেন নাকি? শেষের দিকে কনক স্যার, কনক স্যারের সঙ্গেও আমার এই পিরিয়ড এখানে আসার পর অনেকবার যোগাযোগ হয়েছে। আচ্ছা, আমাকে ফোনে বলেছে আপনার কোনো দরকার থাকলে বলবেন, আমি ছুটে চলে যাব। হুম, হুম, হ্যাঁ, এই সমস্ত হয়েছে। আচ্ছা, এবং আমার ভালো লাগে, আমি যখন এখানে আসি তখন মোহনপুর থেকে একটি ছেলে আমাকে ফোন করে বলছে, হুম, স্যার আপনার মাঝ রাতে দরকার হলে ফোন করবেন, আমি ছুটে চলে যাব। বাহ, এটা স্যার, মানে এইগুলো হ্যাঁ। যখন শুনি না, বা আমি যখন আসি, আমাকে যে বিভিন্ন জন যেভাবে, আমি 2 বছর পর এলাম, আচ্ছা, 2 বছর এই যে পরে। বিভিন্ন জন যে আমার কাজে আমাকে হেল্প করার জন্য ছুটে আসে সঙ্গে সঙ্গে, হুম, তখন মনে হয় যে সত্যি শিক্ষক হয়ে জীবনটা সার্থক। একদম। কারণ এখনো বাজারে গেলে, মাছের বাজারে, তরকারির বাজারে যেভাবে এরা ডাকাডাকি করে, যে সম্মান দেয়, হুম, এইটা দুর্লভ। মানে রাস্তা, মানে ঘটনাক্রমে আপনাদের আশীর্বাদে আমিও একটা স্কুলের শিক্ষক হয়েছি। হ্যাঁ। যখন
আশেপাশের কারোর কাছ থেকে মাস্টারমশাইয়ের একটা শুনি না, হ্যাঁ, আমার মনে হয় যেন একটা অন্য একটা অনুভূতি আর কি, তাই না স্যার? অনুভূতি। হ্যাঁ, এটা আর কি। এখন অনেকে বলেন যে মাস্টারমশাইদের কাজটা অনেকটা প্রফেশনাল হয়ে গেছে, যেভাবে না, আজ থেকে না, 10 না। বছর আগে হ্যাঁ ছিল আর কি, অনেকটা না, ওটা প্রফেশনাল। ঠিক না, তবে অনেকে বলেন পরিবেশ হ্যাঁ কিছুটা প্রভাব ফেলে। হ্যাঁ তবুও মাস্টারমশাইদের দেখো, এদেরকে মোটিভেট, তুমি যেমন এই যে মোটিভেশনের কথা বললে, হ্যাঁ তো এই মোটিভেশনটা তো সবাইকার ক্ষেত্রেও দরকার। একদম তোমরা স্যার। তো ইয়াং, হুম হুম মানে এখন শান্তিনগর স্কুলে গেলে অনেক ইয়াং ছেলে পাবে, হুম হুম কিন্তু তাদের সঠিকভাবে মোটিভেট করা, হুম হুম তাদেরকে সঠিক পথ দেখানো, এগুলোর তো দরকার। দরকার রয়েছে স্যার। কেউ খারাপ না, না এদের মধ্যে অনেক রত্ন লুকিয়ে আছে। এক একটা ছেলের ক্ষমতা বিশাল, হুম ছেলে মেয়েদের ক্ষমতা, কিন্তু এগুলোকে জাগিয়ে তুলতে হবে। ওই বিবেকানন্দের কথাই সব, একদম পারফেকশন আছে কিন্তু তার জাগিয়ে তুলতে হবে, খুঁজে বের করতে হবে, ম্যানিফেস্টেশনটা দরকার, মানে ঝিনুকের মধ্যেকার মুক্তকে খুঁজে বের করতে হবে। মুক্তকে খুঁজে বার স্যার, করতে হবে। পারিবারিক জীবনে ধরুন আমি বলি যে আমরা তো জীবনে একটা স্বপ্ন দেখি, একটা হচ্ছে গিয়ে সামাজিক সত্তা, একটা হচ্ছে তার কর্মজীবনের সত্তা, একটা পারিবারিক সত্তা থাকে। তো পারিবারিক জীবনে নিজেকে আপনার ঠিক কতটা সফল মনে হয় পিতা হিসাবে, স্বামী হিসাবে? হ্যাঁ, এগুলো নিয়ে খুব একটা চিন্তা করিনি, তবে আচ্ছা। আমি মানে আমার মিসেসের হুম প্রচেষ্টাতেই হুম আমি নিজের মেয়েদের দিকে খুব একটা দেখিনি। ম্যাডামই বড় সব হ্যাঁ, দায়িত্ব নিতেন। তার ওর প্রচেষ্টাতেই ওদের লেখাপড়া হুম হয়েছে এবং ওরা পড়াশোনাতে ভালোও ছিল। পরবর্তীকালে ওরা জীবনে খুবই প্রতিষ্ঠিত, হুম এবং ওদের মানসিকতা, হুম এটা আমার দেখে আনন্দ হয় হুম যে আমি যে ধরনের মানসিকতা চাই হুম। ওরা ঠিক তাই। আচ্ছা। কারণ ওরা যে প্রফেশনের সঙ্গে যুক্ত, সেই প্রফেশনের সঙ্গে যুক্ত থেকে হুম অনেক টাকার পিছনে ছোটা যায়, কিন্তু আমি ওদেরকে বলি হুম যে কখনো টাকার পিছনে ছুটো না। আচ্ছা ওরা সেই কথাটাকে মেনে চলে আচ্ছা এবং সেরাম মানসিকতা নিয়েই চলে। আমি ওদেরকে বলি যে তোমরা তোমাদের যেখানে বিয়ে হয়েছে সেখানে তোমাদের যে দায় দায়িত্ব, হুম হ্যাঁ, সেগুলোকে সঠিকভাবে সবসময় পালন করার চেষ্টা করো আচ্ছা। এবং সেটা করে চলে। স্যার, আপনি তো এখন দাদু, হ্যাঁ, এই দাদু হিসাবে উপলব্ধি কিরকম, মানে প্রজন্মের সঙ্গে ভীষণ প্রজন্মের ভীষণ যোগাযোগ? ভীষণ আমি আসলে মানে এক একজন থাকে এরকম সাই, হুম যে আমি বাচ্চা ছেলেকে কোলে নেয়া কখনো নিইনি। আচ্ছা, কখনো হয়তো হয়নি। নাতি নাতনিদেরও নিতে পারিনি, হুম হুম কিন্তু এই নাতি নাতনির সঙ্গে ক্লোজ ভাবে মিশে, এদের নিয়ে ছড়া লিখে, এদের নিয়ে বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে, স্কুল নিয়ে যাওয়া, এসব করে হুম আমার কাছে একটা বিরাট জগৎ, এই শিশুদের যে একটা বিশাল জগৎ, এই জগৎটা এইভাবে আমার কাছে আগে কখনো দেখা যায়নি। আচ্ছা। এবং মনে হয় যে শিশুরা, আমরা যাকে ভগবান বলি, এরাই যথার্থ ভগবান, এদের স্পর্শটা, এরাই নিষ্পাপ। হ্যাঁ এবং এই কালটা, এটা দুর্লভ কাল একটা। হ্যাঁ আমরা যখন বড় হয়ে যাই, এই সমাজের পঙ্কিলতা, বিভিন্ন চিন্তাধারা মানুষকে জটিল করে তোলে, ঠিক। হ্যাঁ, হুম তো ওই যে রুশোর একটা কথা আছে না, ম্যান ইজ বর্ন ফ্রি বাট হ্যাঁ। এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ। চেঞ্জ, ইয়েস, মানে হ্যাঁ, জীবনের প্রত্যেকটা জায়গায় দায়িত্ব, কর্তব্য কিংবা আরো অন্যান্য জায়গায় আরো আবদ্ধ হয়ে পড়ি। বিভিন্নভাবে আবদ্ধ হয়ে পড়ি। হুম এবং তুমি দেখো যে এইটা কোনো একটা ছেলে মেয়ের দোষ না, এটা একটা সামগ্রিক ব্যাপার। আচ্ছা। এখানে দেশ যুক্ত, সব কিছু যুক্ত, মানে এনভায়রনমেন্ট যুক্ত। তো এনভায়রনমেন্টটা তৈরি করার দায়িত্ব শুধু তোমার একার না, এই এনভায়রনমেন্ট তৈরি করার পেছনে দেশের সরকারের দায়িত্ব আছে। বলে যে কোনো ভাবেই হোক, এই পলিউশন কথাটা শুধু যে এয়ার পলিউশন হয়েছে তা তো না, পলিউশনটা প্রতিটা পদক্ষেপে আমাদের জীবনে ঢুকে পড়েছে, আমাদের অন্দরমহলে ঢুকে পড়েছে। আচ্ছা স্যার, এবং তাহলে কিন্তু সবার দায়িত্ব কিন্তু একা, ধরুন অনেক কিছু সব ভাবেন যে আমি একা কি করব, দায়িত্ব তো একাও নিতে হবে। না, একা নিতে হবে অবশ্যই, আমরা কেউ দায়িত্ব। তো আমাদেরকে ওই তোমরা পড়েছিল ওই কবিতাটা, যে উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এই লাইনটাকে মনে রাখতে হবে, মাইলস টু গো বিফোর আই স্লিপ। হোয়াট ইজ স্লিপ স্যার? দিস স্লিপ স্ট্যান্ডস ফর ডেথ। ইয়েস স্যার। তাহলে মৃত্যুর আগে পর্যন্ত আমার কোনো মুক্তি নেই। আমাকে সমাজের জঞ্জাল,
তার মানে দায় দায়িত্ব, কমিটমেন্ট টু ইউর সোসাইটি, সোসাইটি, কমিটমেন্ট টু ইউর ফ্যামিলি, আচ্ছা। কমিটমেন্ট টু ইউর কান্ট্রি। আচ্ছা, তুমি একটা কাজ করছো মানে তুমি আজকে যে কাজটা করতেছো এর মধ্যে একটা বার্তা দিতে চাইছো। একদম স্যার। এই বার্তা এটাও এক ধরনের কাজ। তো এই কমিটমেন্ট থেকে আমাদের কাউকে সরে গেলে হবে না। ঠিক স্যার। হ্যাঁ, যে আমরা সবাই কোনো রকমের সরে পড়ে বাড়ি গিয়ে বিছানায় বসে বসে টিভি দেখবো, সামাজিক দায় দায়িত্ব নেই, কি আমাদের পারিবারিক দায় দায়িত্ব নেই, হ্যাঁ, যে সবকিছু আমার স্ত্রীর হাতে তুলে দিয়েছি, আমি একদম এইভাবেই জীবন কাটাবো, এই ভাবনা এসকেপিস্ট, বৈরাগ্য তো জীবন নয়। না না না, এসকেপিস্ট মনোভাব নিয়ে চললে হবে না স্যার। একটা শেষের দিকে আমরা প্রায় আজকের এই সাক্ষাৎকারে স্যারের সঙ্গে অনেকটা সময় কাটালাম এবং কাটাচ্ছি, এবং জানি এই কথা কখনো থামবে না, কথার প্রভাব চলতেই থাকবে। শেষের দিকে স্যার ধরুন হঠাৎ করে এমন একটা সুযোগ হলো আপনার কাছে যে আপনি আবার এই সময় দাঁড়িয়ে শান্তিনগর হাই স্কুলে জয়েন করতে পারবেন শিক্ষক হিসাবে, আবার নতুন করে জীবনে জার্নিটা শুরু হচ্ছে, নতুন সেই ফিরে গেছেন আজ থেকে 30 বা 35 বছর আগে, কেমন লাগবে সেই উপলব্ধিটা? ও দারুণ উপলব্ধি, মানে শান্তিনগরই প্রথিত আছে আমার শিকড়। আচ্ছা স্যার। আমার পরিচয়, আমি একজন প্রাক্তন শিক্ষক, তাই এবং আমার সেই শিক্ষকতা জীবনটাই শান্তিনগরই কেটেছে, আমি অন্য কোথায় মানে শিক্ষকতা করিনি। তাই শান্তিনগরের মাটি, শান্তিনগরের ছেলে, এই মানে পুরো এই সংলগ্ন এই এলাকার ছেলে, তাদের মধ্য দিয়ে আমি নিজেকে খুঁজে পাই। তো আজকে মাঝে মাঝে মনে হয় যে আমার এনার্জি হয়তো দ্বিগুণ হয়ে যাবে, আমি আমার নতুন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেকে সঁপে দেওয়ার চেষ্টা করব, এরকম ভাবনা মনের মধ্যে আসে। এইভাবেই স্যার এগিয়ে চলুন, এবং আপনারা হচ্ছেন আমাদের সূর্য আর কি, যাদের দেখে প্রতিদিন দিনটা আমাদের শুরু হলে মনে হয়। এবং আমি তোমাকে বলছি যে তোমায় যে কথা একটু আগে বললাম, মাইলস টু গো বিফোর আই স্লিপ, আমিও তার আগে অবসর নেব না। জীবনের অবসর নেই স্যার। না, জীবনের অবসর নেই, আমি কিছু করার চেষ্টা করব স্যার। আমরা দেখো এই করতে করতে হয়তো ক্ষত বিক্ষত হব। একদম স্যার। আমি ব্যাঙ্গালোরে একজনের সঙ্গে ভীষণ মিশতাম, তাকে নিয়ে আমি 2-4টে কবিতাও লিখেছি। সে শ্যামবাজারে বাড়ি, আচ্ছা, এখানে এসে এই লকডাউন পিরিয়ডে আটকে গিয়েছিল 8 মাস। সেই 8 মাস প্রতিদিন ও আমাকে ফোন করতো, আমি সমস্ত কথা লিখে রাখতাম। আচ্ছা। এবং ওর ওই বয়স্ক মানুষ, আচ্ছা, তো কিন্তু ভীষণ দরদি, একটা সময় ইংলিশ স্কুলের বাংলা টিচার ছিলেন, অনেক বয়স হয়েছিল, 80 বছর বয়স, কিন্তু ভীষণ এনার্জেটিক। ওনার সঙ্গে আমি ব্যাঙ্গালোরের বিভিন্ন জায়গায়, উনি খুব গরিব দরদি মানুষ। আচ্ছা। তো এই ছেলেটিকে দেখে ওনাকে কেউ একটা সিঙ্গারা দিলে, হঠাৎ খেতে যাচ্ছেন, তো দেখছেন যে দূরে একটা ছেলে, ও হয়তো মানে জুতো সেলাই করছে, উনি ছুটে গিয়ে জুতোটা মানে সিঙ্গারাটা না খেয়ে ওর হাতে দিলেন। এরকম ধরনের তার মানসিকতা। ঠিক। তা এরকম ধরনের সেই লোকটির মানসিকতা। তো এইভাবে এই লোকটার সঙ্গে ভীষণ সান্নিধ্য পেয়েছি, কিন্তু এই বিগত মার্চে উনি মারা গেলেন, চলে গেলেন জীবনের এই পর্যায়কে অতিক্রম করে। মারা গেলেন। লাইফ ইজ আ স্টেজ স্যার, উই হ্যাভ এন্ট্রান্স এন্ড এক্সিট। তো ওই কালকেই তো লিখলাম যে আমাদের জীবনের মৃত্যু তো জীবনের একটা অঙ্গ। কিন্তু আমরা তো সেই ভেবে বসে থাকতে পারি না, আমাদেরকে প্রতিনিয়ত লড়াই করতে হবে, এগিয়ে যেতে হবে। তো সুকান্ত ভট্টাচার্য তো 21 বছর বয়সে মারা গেল। জীবনটা ছোট, ছোট জীবনে সে যে লিখে গেছে, যা বলে গেছে, যে যতক্ষণ দেহে রবে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। স্যার এখানে একটা হিন্দি ডায়লগ মনে পড়ে যাচ্ছে আমার, যে আনন্দ ফিল্মের একটা কথা ছিল না, যে জীবন জিন্দগি লম্বি নেহি বড়ি হোনে চাইয়ে। তো এই জীবন আরো অনেক বড় হোক, যাত্রা পথ আরো বড় হোক, স্যারের আশীর্বাদ, স্যারের ভালোবাসা, স্যারের সাহচর্য, স্যারের পথ প্রদর্শন আমার সঙ্গে থাকুক। আমি এইভাবেই চলি। জীবনে কত অর্থ উপার্জন করতে পারবো আমরা জানি না, জীবনে কত সম্পদশালী বা প্রভাবশালী হতে পারবো আমরা জানি না, কিন্তু এই মুহূর্তগুলো বড় দামি। যে সম্পর্কগুলো কোথাও না কোথাও আমরা রেখে এসেছি, যে সম্পর্কগুলোকে আমরা ফিরে তাকাইনি, যে মানুষগুলোকে দেখেনি, সেই মানুষগুলোর কাছে যেতে হবে, স্মৃতিকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। স্যার আমার কাছে বটবৃক্ষের মতন, যার ছায়ায় আজও আমি কিন্তু তার ভাবনায়, তার চিন্তায়, তার উপলব্ধিতে আজও আমি কিন্তু সম্পৃক্ত হই, সমৃদ্ধ হই এবং শক্তিশালী হই। স্যারকে আমি প্রণাম জানাই। স্যার ভালো থাকবেন স্যার,
আশীর্বাদ করবেন হ্যাঁ 100 বার। এবং আপনিও ভালো থাকুন, আপনার পরিবার, আপনার পরিজন এবং আপনার যে এখনো যে আরো বড় বড় স্বপ্নগুলো আছে তা পূরণ হোক।